বিয়ে তো আমরা আগে থেকেই ঠিক করছি, আজ তো এমনি একটু আলাপচারিতা করতে এলাম। আপনারা অনুমতি দিলে ছেলে মেয়ে একটু কথাও বলুক আলাদা। সব তো ঠিকই আছে, সন্ধ্যায় কাজে নিয়ে আসবো, অনুমতি আছে? জান্নাতের বাবা মামারা অনুমতি দেওয়ার পূর্বেই পর্দার আড়াল থেকে লাফিয়ে নামলেন শাহিনুর। বললেন, না না, আমগো জান্নাতুল বড্ড সরল, জীবনে কোনো সময় পুরুষের লগে কথা কয় নাই, মাইয়াডা ভয় পাইবে। আপনারা বিয়া পড়ান, যা বলার বিয়ার পর বলুক। আসলে শাহিনুর ভয় পাচ্ছে জান্নাতুল পাত্রের সামনে না বেঁকে বসে, তাই তার আপত্তি। শারাফাত চৌধুরী বললেন, আমার বড় বৌমা সাথে থাকবে। ছোট ঘুপচি কক্ষের এক কোণে বিছানার একপাশে মাথা নিচু করে বসে আছে জান্নাত। মাথায় লম্বা ঘোমটা, বুকের মধ্যে ভয়ঙ্কর উৎকণ্ঠা। তা সামাল দিতে হিমশিম খাচ্ছে মেয়েটা। সে টের পাচ্ছে একজোড়া রাগি রাগি চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে নির্নিমেষ চেয়ে। ঘরের মধ্যে সুহানাও ছিল, বসেছে জান্নাতের পাশে। স্বামীর চৌধুরী বসেছে জান্নাতের মুখোমুখি একটা চেয়ারে। সুহানা এবার জান্নাতের থুতনিতে হাত রেখে মিহি গলায় রাখল, জান্নাত, জি। কেউ তোমাকে জোর করেছে? জোর করে শাড়ি পরিয়েছে? স্বামীর এক দৃষ্টে নত মস্তকের দিকে চেয়ে আছে, মুখভঙ্গি গম্ভীর তার। রাগ মিশ্রিত কান্নায় এসে ভিড় করে দু চোখে জান্নাতের। সপ্তদশী মাথা নিচু করে দুপাশে মাথা নাড়ে, বুঝিয়ে দেয় কেউ তাকে জোর করেনি। স্বামীর দিকে তাকিয়ে সুহানা বলে, কিছু বলতে চাও? স্বামীর চৌধুরী এক পলক আরও একবার জান্নাতের নত মুখশ্রী দেখে শার্টের বুক পকেট থেকে চুপচাপ একটা খাম বের করে জান্নাতের দিকে এগিয়ে দিয়ে জলদ গম্ভীর স্বরে বলে, তোমার আশরাফি? লোকটার নম্র গম্ভীর স্বরও বড্ড ভারী কি শোনায়। জান্নাত এবারও চমকায়, বুক কাঁপে। সুহানা স্বামীর হাত থেকে খামটা নিয়ে জান্নাতের কম্পনমান হাতের আজলায় লুকিয়ে দেয়। জান্নাত শ্বাস আটকে দেখতে থাকে সেই খাম। বিয়ের আলোচনা শেষে সিদ্ধান্ত উপনীত হয়েছে কাল সকালেই বিদায়। স্বামীরের মেলা কাজ জমে আছে সদরে। আনন্দে আত্মাহারা জান্নাতের মামা মামিরা। কাজীকে ডেকে নিয়ে আসতে বেরিয়ে পড়ল চেয়ারম্যানের গাড়ি। এদিকে তখন জান্নাতের ঘরে জান্নাতের হবু শাশুড়ি রিজিয়া বণিক এসেছেন। নতুন বৌমাকে 1.5 ভরি ওজনের স্বর্ণের মোটা চেইন পরিয়ে পাড়া প্রতিবেশীদের চমকে দিলেন এবং বিয়ের আগে আগে আরেক দফা জান্নাতুল ফেরদৌসিকে যেতে হলো প্রশ্ন উত্তর পর্বের মধ্য দিয়ে। তার শাশুড়ি জিজ্ঞেস করলেন, শরীর খারাপ লাগছে মা? কাঁদো কাঁদো স্বরে জবাব দেয়। না। রুহি জানতে চাইল, তুমি চুলে কি তেল মাখো ভাবি? এত ঘন আর লম্বা কি করে? কাঁদো কাঁদো স্বরে জবাব দেয়। বাড়িতে মামি গাছের নারকেল দিয়ে তেল বানিয়ে দেয়। জান্নাতের হবু দাদি শাশুড়ি মাইমুনা বললেন, সূরা আর রহমান পাঠ করে শোনাও। জান্নাত শোনালো। শেষে শামা জান্নাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জানতে চাইল, আচ্ছা তোমার মাথায় কি উপন আছে? জান্নাতের মনে হলো এইবার কেঁদেই ফেলবে। কান্না আটকে জবাব দিল, না। বিকেল পেরিয়ে সন্ধ্যা। কাজী আসলেন। ইতোমধ্যে চেয়ারম্যান বাড়ি থেকে চলে এসেছে লাগেজ ভর্তি করে উপহার সামগ্রী। সাজানো হবে জান্নাতকে। চেয়ারম্যান বাড়িতে নৈশভোজের আয়োজন। শাহিন আকন্দের বাড়িতে বিয়ে পড়িয়ে আজ রাতেই তুলে দেওয়া হবে জান্নাতকে ও বাড়িতে। বাসর হবে চেয়ারম্যান বাড়িতে। স্বামীর চৌধুরী নিজের সাহেবী বেশভূষা পাল্টে গায়ে চাপালো বিয়ে উপলক্ষে সোহানার কিনে আনা সাদা পাঞ্জাবি। গম্ভীর মুখ ভর্তি খোসা খোসা দাড়ি, লম্বা চওড়া শরীরে সাদা পাঞ্জাবি নতুন বরের। দেখে মা খালারা নজর উতরাতে লাগলেন ছেলের, সুরা পাঠ করে। বর বেশে তৈরি হয়ে স্বামীর মুরব্বীদের সাথে আবারও গেল আকন্দ বাড়িতে। জান্নাতকে পরানো হয় একটা টকটকে লাল বেনারসি, যার ওজন বইতেও হিমশিম খাচ্ছে জান্নাতের ছোটোখাটো শরীরটা। এ পাড়া ও পাড়া থেকে সন্ধ্যার পরে তার বান্ধবীরা এসে সাজিয়ে দিতে লাগলো তাকে। ফর্সা হাতে পায়ে আলতা পরিয়ে দিল। শামা দেখে নাক কুঁচকে বলেছিল, আলতা কি খ্যাত, তোমরা এমন করে সাজাচ্ছ কেন ভাবিকে? দেখি আমি সাজিয়ে দিই। একটা স্বর্ণের মোটা চেইন, নরম হাতে দুটো মোটা মোটা বালা, কানে ঝুমকা, নাকে পরিয়ে দেওয়া হলো একটা এক পাথরের হীরার নাকফুল। প্রতিবেশীরা হা হয়ে রইল এতটুকু দেখেই। শাহিনুর বেশ অহংকারী হয়ে বললেন, আরে এই এত বিনা প্রস্তুতিতে দিল, শহরে যাওয়ার পরে জান্নাত আরো পাইব।
দেখো তোমরা। আয়ত হরিণীর মতো চোখ দুটিতে কাজল পরিয়ে দেওয়ার সাথে সাথে মনে হলো এক পৃথিবীর মায়া এসে ভর করেছে চোখ দুটোতে। যাকে মায়া করা কেউ নেই, যে কেবল অন্যদের কাছে বোঝা, কারো মায়া নয়। আর যার সাথে বিয়ে হচ্ছে জান্নাতের, সে কেমন মায়া করবে? আচমকায় জটিল এক প্রশ্ন এসে হানা দেয় সপ্তদশীর মস্তিষ্কে। বিয়ে কি? জান্নাত তো জানে, তবে বিয়ে কি আসলেই, সেটা জান্নাত জানে। পড়োশি আড়াল অবডাল থেকে উঁকি মেরে পাত্রপক্ষের লোকজন আর কাজীকে দেখছে, যারা বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। তার আপুকে ওই লোক বিয়ে করে নিয়ে যাচ্ছে ভাবতেই তার কেমন কেমন লাগছে। আপুকে ওই লোক বেশি ধমকাবে না তো? পেছন থেকে শাহিনুর এসে ধমকায় তাকে। ওই সেরি আদামরি মাইয়া ফ্রক পইরা ঘুরতে আসো, তোরে না কইছি ভালো 3 পিস পইরা তোর নতুন দুলাভাইয়ের হেড আর হেড ছোট ভাইয়ের দ্বারে যাইয়া গল্প করতে। পড়োশি কপাল কুঁচকে বলে, আমি কেন যাব? সে যে বিয়ে কি আমার? যত সব শরত। মাকে মুখ ঝামটা দিয়ে পড়োশি চলে যায় আপুর কাছে। জান্নাতের ঘরে তখন সোহানা ছিল। তিনি সব মহিলাকে দেখাচ্ছিল জান্নাতের জন্য কিনে আনা পয়নামা। গ্রামে এটাই হয়, কনের জন্য কোনো উপহার সামগ্রী দেখতে আগ্রহী থাকে চাচি শ্রেণীর মহিলারা। সবকিছু দেখাতে দেখাতে সোহানা জান্নাতের দিকে তাকিয়ে হঠাৎ বলে, তোমার ইনারের সাইজ কত জান্নাত? 32 না 34? জান্নাত হতভম্ব হয়ে লজ্জায় কুঁকড়ে গেল। পরপর মাথা নিচু করেই বলল, আমি জানি না, মামি এনে দেয়। সুহানা অবাক হলো না। এতটুকু মেয়ে, ঘর কোনো মেয়ে বলা চলে, মামি দ্বারা নিয়ন্ত্রিত, নাই জানতে পারে। শাহিনুরকে জিজ্ঞেস করা হলে সে বলল, ইনার কি? জান্নাতরে তো আমি বেড়া কিনা দিই। ওটা বেড়া নয়, এখন সাইজ বলুন। 34। সুহানার আন্দাজ মিলে গিয়েছে। জান্নাতের হাতে একটা বক্ষবন্ধনী ধরিয়ে দিয়ে বলল, এটা নতুন, গায়ে যেটা আছে খুলে কষ্ট করে এটা পরে নাও। লজ্জায় চোখের কোণে জল জমেছে মেয়েটার। সব কিছু তেতো লাগছে। ইচ্ছে করছে এক ছুটে কোথাও পালিয়ে যেতে। সবাই চলে গেলে কক্ষে থাকলো জান্নাতের বান্ধবীরা। জান্নাতের কাচুমাচু মুখ দেখে ফুল বলল, শরম পাইছস? আরে সেরি, শরমের কিছু নাই, উনি তোর যা, আর এখন এইটা পইরা নে, দরকার আছে। কান্না পাচ্ছে অসহ্য ভয়ে। বান্ধবীদের কথার মানে বুঝতে কষ্ট হয়নি জান্নাতের, তার শুধু গলা শুকিয়ে যাচ্ছে। সুরভি জান্নাতের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এই সেরি শোন, আজ কিন্তু জামাইয়ের লাগে থাকতে হইবে, খবরদার এককালের মতো চিল্লাবি না। বলেই মুখ টিপে হাসল সে। জান্নাত ঝাপসা চোখে ওকে দেখল। এই সেই সুরভি যাকে নবম শ্রেণীতে থাকাকালীন কুয়েত প্রবাসীর এক লোকের কাছে বিয়ে দেওয়া হয়েছিল। বাসর রাতে বরের সোহাগী কামড় খেয়ে চেঁচিয়ে পাড়া মাথায় তুলে কেলেঙ্কারি করা সুরভি আজ বছর ঘুরতেই বাসর রাত নিয়ে জান্নাতকে অভয় দিচ্ছে। মেয়েরা সর্বত্র নিজেদের অভিজ্ঞতা জাহির করতে পছন্দ করে, সেই অভিজ্ঞতা বাসর রাতের হলেও। সুরভি জান্নাতের কানের কাছে মুখ নিয়ে আরও অনেক কিছু বলতে থাকে, যা শুনে জান্নাতের মুখ ক্রমশ ফ্যাকাশে হয়। শেষটায় সুরভি বলতে লাগলো, শুনলাম তোর জামাই নাকি মেজাজি। আরে ডরাইস না, মেজাজি বেটারা বউ ভালো পায় বেশি, আঙ্গাদিন চুমাইতে থাকে। এবার কান চেপে ধরল জান্নাত। তখনই তার মামা বাবা কাজে নিয়ে ঘরে ঢুকলো। জান্নাত কবুল বলার আগ মুহূর্তেই অসহায়ের মতো ছলো ছলো চোখে নিজের জন্মদাতার মুখের দিকে চাইল। তবে মহসিন ভান করলেন যেন তিনি মেয়ের নীরব অনুরোধ শুনতে পাননি। তার দৃষ্টি নিবদ্ধ কাজী সাহেবের রেজিস্টার খাতাতে। কাজী সাহেব কাবিনের অর্থের সংখ্যা বসাচ্ছিলেন। মেহরানা 5 লক্ষ টাকা। রাত 9টা নাগাদ বিয়ে সম্পন্ন হলো। শরিয়াহ মোতাবেক জান্নাত ওরফে জান্নাতুল ফেরদৌসি হয়ে গিয়েছে স্বামীর চৌধুরীর নামের এক লোকের জায়া। আকন্দ বাড়ি থেকে চেয়ারম্যান বাড়িতে রাত 9:30 নাগাদ জান্নাতকে নিয়ে যাওয়া হলো। রাতের ভোজনের পরে নবদম্পতিকে বসিয়ে দুধ মধু রীতি পালন করা হলো। নীরা একটা কারুকার্য খচিত আয়না এনে জান্নাতের ঘোমটার নিচে মুখের সামনে ধরে স্বামীর চৌধুরীকে বলল, ভাইয়া এটা কে? আয়নায় কাকে দেখা যাচ্ছে? ভীত নত হরিণীর রক্তিম মুখ দেখে সগর্বে তৃপ্তিতে ফুলে ফেপে ওঠে স্বামীর চৌধুরীর পুরুষালী অন্তর। নিখাত গম্ভীর স্বরে জবাব দেয়, স্বামীর চৌধুরীর স্ত্রীকে। হই হুল্লোড় কিছুক্ষণ গানের আসর।
জমায় উঠতি ছেলে মেয়েদের দল। স্বামীর ওসবে মন না দিয়ে ফোনে অফিসের হিসেব দেখে। তার পাশে চুপচাপ বসে ঝিমুচ্ছিল জান্নাত, মাথায় লম্বা ঘোমটা। বাসর ঘর সাজানো সম্পন্ন। সুহানা, শান্তা আর রাজীব মিলে গাঁদা গোলাপ দিয়ে সাজিয়েছে ঘরটা। জান্নাতকে যখন বাসর ঘরে আনা হলো তখন মেয়েটা টলছিল সারাদিনের ধকলে। বাড়ির বড়রা সবাই শুয়ে পড়েছে, ছোটরা জেগে আছে বাসর ঘরে আড়ি পাতবে বলে। জান্নাতকে খাটের মাঝখানেতে বসিয়ে রেখে যাওয়ার আগে শান্তা কানের কাছে মুখ নিয়ে বলল, শোন, কোনো কিছু ভালো না লাগলে ভালো করে ভাইয়াকে অনুরোধ করে বলবি। রাগ কিন্তু বেশি শামীম ভাইয়ার, বোকার মতো মুখ ঝামটা দিবি না। জান্নাত টলছিল, ওসব কথা শুনেও শুনছিল না। ওকে একা ফেলে রেখে সবাই চলে যায়। চেয়ারম্যান বাড়ির এই কক্ষটা এসি নিয়ন্ত্রিত। জান্নাত কখনো ঢোকেনি এ ঘরে, আজ ঢুকলো। দামি দামি আসবাবে ঠাসা। জান্নাত নীরার থেকে শুনেছে তার শ্বশুর বাড়িটা নাকি আরও চকচকে। তার বরের কলঘর নাকি জান্নাতের ঘরের সমান। তার বরের ঘরে সারি সারি করে রাখা কম্পিউটার, ল্যাপটপ দুটোই। দুটো ফোন, একটা 1.5 লক্ষ টাকা দাম। এসব শুনেও জান্নাতের ভয় করে। এত কিছুতে সে অভ্যস্ত নয়। সে তো অভ্যস্ত পাঠ্য বইয়ে, স্কুল ব্যাগে, পড়ার টেবিলে, দড়িলাফ আর মাঝে মাঝে মামির সাথে বসে সিরিয়াল দেখাতে। এসব কথা ভাবতে ভাবতে জান্নাতের চোখে পানি আসে। আচ্ছা, সে তো গাইয়া মেয়ে, কথায় কথায় যদি ও বাড়িতে তাকে অপমান করা হয়। এমনটা জান্নাত সিনেমায় দেখেছে। ওই লোকটা, না, ওই লোকটা হবে না, বলতে হবে স্বামী। ওই স্বামী লোকটা কেন বিয়ে করেছে জান্নাতকে, যার ফোনের দাম এই 1.5 লক্ষ টাকা? খট করে দরজা খোলার আওয়াজ হয়। তন্দ্রা ভাব কেটে গিয়ে জান্নাত জড়সড় হয়ে যায়। গলা শুকিয়ে হয় কাট কাট। মামি চাচিরা সবাই শিখিয়ে দিয়েছে বরের পা ছুঁয়ে সালাম করতে। জান্নাত বলেছিল পা ছুঁয়ে সালাম করতে নেই, ধমক খেয়েছে এটা বলাতে। মামি বলেছে, সালাম করার নিয়ম নাই জানি, তুই তবু করবি, উঠতে বসতে সালাম করবি। সাদের টুকরা তোর বর, এমন বরের পা দইরা চুল্লা থাকা উচিত। জান্নাত সালাম করবে কি করবে না ভেবে হিমশিম খাচ্ছে। ওদিকে স্বামী দরজা বন্ধ করে দেয়। রাতের নিস্তব্ধতা জেঁকে ধরেছে পরিবেশ। গ্রামগঞ্জে রাত 10টা মানেই হয় নিশুতি রাত। ঘাড় ঘুরিয়ে স্বামীর দেখল বিছানায় ঠিক মাঝামাঝি বসে আছে জান্নাত। নিষ্পলক কিছু মুহূর্ত দেখে স্বামীর হাত ঘড়ি খুলে টেবিলে রাখে। ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে। বিরক্ত স্বামীর, ফোনটা হাতে নিয়ে চলে যায় বারান্দায়। এদিকে জান্নাত অনবরত ঢোক গিলতে থাকে। লোকটা তাকে কি করবে? সুরভির মতো হবে নাকি তার হাল? কিছু ভাবতে পারছে না সে, মাথায় ঘোরাচ্ছে তার। ঠিক সে সময় স্বামীরের কর্কশ ধমকে কেঁপে ওঠে সে। ফোনে কাউকে গালাগালি দিচ্ছে স্বামীর চৌধুরী। ইউ আর নাথিং বাট আ লেম ব্রেইন। এত রাতে ফোন করে জানাচ্ছ? ফাইলগুলো আবার রেডি করবে, নয়তো আই উইল কিক ইউর অ্যাস, ব্লাডি অ্যাস। প্রত্যেকটা গালিতে কেঁপে কেঁপে উঠছে জান্নাত। বিস্ফোরিত হয় নেত্রযুগল। পরক্ষণেই ভয় এসে জড়ো হয় সেখানে। লোকটা কাউকে অসংখ্য গালাগাল দিচ্ছে ইংরেজিতে। এসব গালির অনেকটার অর্থ বুঝতে পারছে না জান্নাত। তার ইংরেজিতে বেসিক খুবই ভালো। ইংরেজি দ্বিতীয় পত্রে তার বরাবর 80 ঘরে থাকে নম্বর। তবে ভোকাবুলারি অতটা ভালো নয়। সে কাঁপছে, মন শরীর সবকিছু কাঁপছে মেয়েটার। ফোন কেটে স্বামীর একটা লম্বা শ্বাস ফেলল। মুহূর্তেই চোখ বড় বড় হলো পরিস্থিতি অনুধাবন করে। বেডরুমে নতুন বউকে প্রথম রাতেই নিজের আসল রূপটা দেখিয়ে দিল। আসলে গুরুত্বপূর্ণ দুটো ফাইল হারিয়ে যাওয়ায় এতটা রাগ উঠল যে মেজাজ আর মুখটাকে নিয়ন্ত্রণ করা গেল না। তবে স্বামীর এসব পরোয়া করল না। সারা জীবন যেটা সহ্য করতে হবে সেটা প্রথম রাতেই দেখে নেওয়া ভালো নয় কি? ফোন কেটে তস্ত্র পায়ে এগিয়ে গেল বিছানার কাছে স্বামীর। ঘোমটার অবডালে মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। স্বামীর কি করল? দৃঢ় হাতে ঘোমটা তুলল জান্নাতের। তুলেই খানিকটা থমকালো। এতক্ষণ যে সে গালি দিয়েছে ফোনে, এই মেয়েটা ভয় পেয়েছে শুনে। চোখ টলমল করছে মেয়েটার। স্বামীর হঠাৎ এভাবে ঘোমটা তোলায় জান্নাত কেঁপে উঠল। সারাদিনের ধকল, ক্লান্তি, ভয় আর এই লোকটাকে এত কাছে দেখাতে উৎকণ্ঠায় জর্জরিত জান্নাত মুহূর্তেই জ্ঞান হারিয়ে টলতে টলতে পড়ে গেল বিছানায়। হ্যালো বন্ধুরা, সিজন 1 তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেই সঙ্গে জান্নাতের শহরে জীবন কেমন হবে তা আন্দাজ করে কমেন্ট করেন। অবশ্যই জান্নাতের শহরে জীবন ভালো হবে নাকি খারাপ।
তো দেখা হবে পরের এপিসোডে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। মেয়েটাকে একপাশে হঠাৎ হেলে পড়তে দেখে স্বামীর তড়িৎ তার হাত বাড়িয়ে ধরে ফেলল। ছোটখাটো শরীরটা মুহূর্তেই স্বামীর বৃহৎ বাহুতে স্থান পেল। স্বামী তাকিয়ে আছে এক দৃষ্টিতে। ঘটনার আকস্মিকতায় সে কিছুটা চমকে গেছে। লাল বেনারসি ঘোমটা খুলে নিচে পড়েছে জান্নাতের নিখোশ কালো ঘন চুল, মাঝ বরাবর সিঁথিতে ঠাঁই পেয়েছিল একটা স্বর্ণের ছোট ফুলের টিকলি, সেটাও হেলে গিয়েছে একপাশে। স্বামীর চৌধুরীর মুখ গম্ভীরতায় ঠাসা, কিন্তু সে চলে গিয়েছে ঘোরের মধ্যে। বাকি সব রেখে জান্নাতের টিকলিটা ঠিক করতে লাগলো। টিকলিটাকে সঠিক স্থানে রাখতেই তার ঘোর কাটল। ঘোর কাটাতেই গলা খাকারি দিল। আবারও তাকালো জান্নাতের মুখশ্রীতে। সাজ বলতে চোখে কাজল ছিল সম্ভবত, যা চোখের কোণে লেপ্টে আছে। এই মেয়েটার চেহারায় একটা কিছু আছে যেটা স্বামীরকে আকর্ষণ করে খুব, চুম্বকের মতো। স্বামীর খেয়াল করেছে, নয়তো কম তো মেয়ে দেখে না রোজ। দেখলেই কেমন পাজি পাজি লাগে মেয়েগুলোকে, ধূর্ত লাগে, বিয়াদব লাগে, আর লাগে কুচুটে। স্বামীরের মুখ বিকৃত হয় এসব মেয়ে দেখলেই। এই মেয়েটার চলনে বলনে, তাকানোতে, কথা বলায়, এমনকি ভয় পেয়ে কাঁপাকাঁপি করার মাঝে একটা ব্যাপার রয়েছে যেটা স্বামীর চৌধুরীর মনে লেগেছে। ভাবনা এনেছে সারি সারি বিয়ের প্রস্তাব দেওয়ার। সময় গড়ায় ছোট নরম শরীরটা নিজের বাহুর মধ্যে থাকায় পুরুষালী মনটা বিগলিত হবার পূর্বেই স্বামীর চৌধুরী চির গম্ভীর কণ্ঠে ডেকে ওঠে, জান্নাতুল, ক্যান ইউ হিয়ার মি? জান্নাত জবাব দেয় না, শুধু কপালে দেখা যায় ঈষৎ রেখা। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বামীর। ভিমরি খেয়েছে, নার্ভাসনেসে বোঝা যায়, নয়তোবা পুরোপুরি জ্ঞান হারিয়ে ফেললে রাত বিরাতে ডাক্তার ডাকতে হতো। বাসর ঘরে বউ জ্ঞান হারিয়েছে, এই বিষয়টি বিব্রতকর হতো খুব স্বামীরের জন্য। স্বামীর আবারও ডাকল, জান্নাতুল। এবার নাক চোখ ঈষৎ কুঁচকে ফেলে জান্নাত। স্বামীরের ডাক তার কানে বাজছে, তবে সে চলে গিয়েছে অন্যরকম ঘরে। স্বামীর এবার দুহাতে আগলালো জান্নাতকে। গা থেকে মিষ্টি ধরনের ঘ্রাণ আসছে মেয়েটার। স্বামীর আর এক মুহূর্ত নিজের সাথে না রেখে সুন্দর মতন শুইয়ে দেয় জান্নাতকে। এরপর বসে বসে গম্ভীর মুখে দেখে মিনিট দুয়েক। উঠে সাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে এসে অল্প অল্প করে ছিটিয়ে দেয় জান্নাতের মুখে। খানিক বাদেই হুঁশ ফিরতেই দেখা যায় জান্নাতের চোখ পিটপিট করে তাকিয়ে বুঝতে চায় পরিস্থিতি, কিন্তু দেখলো সেই রাগী চোখের মানুষটা কৌতূহলী হয়ে তাকেই দেখছে। স্থির হয়ে রইল জান্নাত। আতঙ্ক খেলা করেছে দু চোখে। স্বামীরের বুঝতে বাকি নেই, কিছুটা সরে বসে স্বামীর সময় দেয় জান্নাতকে ধাতস্থ হতে। জান্নাত বড় বড় কয়েকটি শ্বাস ফেলে কপালে হাত রেখে ধীরে ধীরে উঠে বসে। তারপর ক্ষীণ আওয়াজে বলে, মামি। স্বামীর ওকে দেখে বলে, ডাক্তার ডাকতে হবে? কথাটাতে না ছিল দরদ, না ছিল রাগ, না ছিল অন্য কিছু, শুধু ছিল মেঘ সমান গম্ভীরতা। জান্নাতের চোখ ঝাপসা হয় আবারও। তার মনে হচ্ছে সে ভীষণ অসহায়। তার দিন দুনিয়ায় কেউ নেই, আর সে আটকা পড়েছে একটা জেলখানায়। স্বামীরের কথার জবাব না দিয়ে শুধু বিছানার চাদর খামছে ধরে। স্বামীর ফোনটা হাতে তুলে নেয় এই বাড়ির জামাই রাজীবকে কল করতে। এত রাতে ডক্টর পাওয়া যাবে কিনা বাজারে সেটা জানতে হবে। জান্নাত হঠাৎ মাথা নিচু করেই বলে ওঠে, আমি ঠিক আছি, ডক্টর আনবেন না? স্বামীর ওদিকে এক পলক তাকিয়ে ফোনটা রেখে দিল, বাড়িয়ে দিল এসির পাওয়ার। অতঃপর চলে গেল ফ্রেশ হতে। পাঞ্জাবি খুলে নর্মাল টি শার্ট পরে ফ্রেশ হয়ে এসে দেখলো জান্নাত জড়সড় হয়ে বিছানায় বসে আছে একই রকম ভাবে। স্বামীর এগিয়ে যায় জান্নাতের কাছে, এগিয়ে গিয়ে বসলো মুখোমুখি। জান্নাতের দৃষ্টি নত। সে টের পাচ্ছে সে আবারও কাঁপতে শুরু করেছে। আচ্ছা, এই রাত শেষ হচ্ছে না কেন? এই লোকটা কোনো জাদু বলে ঘুমিয়ে পড়তে পারে না এখন? এই লোকটা জ্ঞান হারিয়ে ফেলতে পারে না? তবে বেশ হয়। এমন নানা ভাবনা আছে জান্নাতের মাথায়। জান্নাত মনে মনে দোয়া পড়তে থাকে ভয় কাটানোর। এই লোকটা যদি সুরভির স্বামীর মতো ওর ওপর হামলে পড়ে তখন তবে কি করবে জান্নাত? চেঁচাতে জান্নাত পারবে না, তবে জান্নাত মরে যাবে লজ্জায়, মরে যাবে কষ্টে। মুহূর্ত গুনছে জান্নাত। এই তো লোকটা খুব কাছে চলে এসেছে, এই তো আরও কাছে। এখন কি করবে? টানা হ্যাঁচড়া করবে নাকি? শাড়ি খুলবে? বারংবার ঢোক গিলছে সে। এবার অতি আতঙ্কে দুচোখ বুজে দোয়া ইউনুস পড়তে শুরু করেছে জান্নাত।
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওর বীরবাণী কর্ণগোচর হতে ফ্যালফ্যাল করে ওকে কয়েক মুহূর্ত দেখল স্বামীর, তারপর বলল, জান্নাতুল ফেরদৌস। আবারও ধমকের মতো ডাক। জান্নাত চকিতে চোখ মেলে তাকালো, চোখ নামিয়ে বলল, জি। আমি সাবির চৌধুরী, তোমার স্বামী। জান্নাত ডরের চোটে উল্টো পাল্টা বকতে লাগলো মনে মনে। বলল, স্বামী তো কি করবো এখন? নাচবো? আপনি দূরে যান, আল্লাহর দোহাই লাগে। মুখে কিছু বলল না। স্বামীর যেন ওর অনুরোধ শুনল। সে কিছুটা দূরে সরল। আসলে হাত বাড়িয়ে সাইড টেবিল থেকে একটা বক্স উঠিয়ে সেখান থেকে একটা আংটি বের করে নির্দ্বিধায় ধরল জান্নাতের হাত। জান্নাত শ্বাস আটকে বসে রইল শক্ত হয়ে। স্বামীর আংটিটা জান্নাতের বাম হাতের অনামিকায় পরিয়ে দিতে দিতে বলতে লাগলো, তোমার সম্পর্কে কিছুই জানবার নেই আমার যেটুকু জানার আমি জেনেই এই বিয়ের প্রস্তাব দিয়েছি। তুমি কিছু জানতে চাইলে বলো। জান্নাত কি জানতে চাইবে? সবই তো জানে। লোকটা স্বামীর চৌধুরী, তার অনেক টাকা আছে। তার একটা ফোনের দাম 1.5 লক্ষ টাকা। তার আগে একটা বউ ছিল, সেই বউ বেয়াদবি করতো বলে বনিবনা হয়নি। লোকটার খুব রাগলে ইংরেজি বাংলা গালি দেয়। মারামারি করে কিনা এটা জান্নাত শোনেনি। ও হ্যাঁ, লোকটা খুব ভালো ফুটবল খেলে। এই তো, সব তো জেনেই সবাই তাকে বিয়ে দিয়েছে লোকটার সাথে। আর কি জানতে চাইবে? স্বামীর ওর ছটফটানি দেখে ওর কাছে এগোয় এবার বলে, জানতে চাইলে বলো, বেশিক্ষণ সময় দিতে পারবো না। জান্নাতের মুখটা ফ্যাকাশে হয়, চোখ ঝাপসা হয় কথাটি শুনে। স্বামী তা খেয়াল করে। সে চুপচাপ জান্নাতের কাছে টেনে কপালে চুমু খায়। দম বন্ধ করা পরিস্থিতি। জান্নাত কাঁপছে ঠকঠক করে। কিছু বলতে নিয়েও বলল না, চুপচাপ নিজেকে ছেড়ে দিল লোকটার কাছে। স্বামীর ওর কপাল থেকে ঠোঁট সরিয়ে দেখল এক পলক ওকে, তারপর বলল, কাল সকালে আমার সাথে তুমি যাবে তোমার শ্বশুর শাশুড়ির বাড়িতে। মানসিকভাবে প্রস্তুত হও, তোমাকে অসুস্থ লাগছে, ঘুমিয়ে পড়ো, কাল সকালে কথা হচ্ছে। জান্নাত অবিশ্বাসের নজরে স্বামীর দিকে তাকায়। আচানক স্বামীরের গম্ভীর মুখভঙ্গি, তাকিয়ে আছে ওর দিকে। জান্নাত বুঝতে পারছে না কিছু। লোকটা তাকে ঘুমিয়ে পড়তে বলেছে? আসলেই কথাগুলো বলছে স্বামীরের আদেশের সুরে। আদেশ করেই উঠে গিয়ে সে এ ঘরের টেবিল চেয়ারে বসলো ল্যাপটপ নিয়ে। মুখে তার বক্র হাসির রেখা। জান্নাতের কৃতার্থ মুখটা দেখে সে ব্যস্ত হয়ে পড়ল ল্যাপটপ নিয়ে। টের পেল জান্নাত নিজের জায়গাতেই বসে আছে, তাই আবারও রাশভারী আওয়াজে বলল, ঘুমিয়ে পড়ো। আবারও ধমকের মতো আদেশ। জান্নাত চুপচাপ জড়সড় হয়ে শুয়ে পড়ল। সে বিশ্বাস করতে পারছে না সে আজ রাতটা সত্যিই বেঁচে গিয়েছে। সুরভির মতো কিছু হয়নি তার সাথে। সপ্তদোষীর মনে কিছু মুহূর্তের জন্য কিঞ্চিত ভালো লাগা তৈরি হয় ওই গমগম কণ্ঠের স্বামীর জন্য। লোকটা সুরভির স্বামীর মতো নয় তবে, কিন্তু কেমন তবে? কাঁপা কাঁপা হাতে জান্নাত নিজের কপাল ছুঁয়ে যেখানে ওই লোকটা ঠোঁট ছুঁয়েছে। জান্নাতের জীবনে প্রথম চুমু। বিবাহিতা বান্ধবীরা যখন তাদের স্বামীর কাছ থেকে পাওয়া প্রথম চুমুর আলাপ পারত ক্লাসরুমে, জান্নাত আড়ষ্ট হতো লজ্জায়, এটা ভেবে যে তার কেমন লাগবে। কিন্তু আজ সত্যিই সে চুমু পেল একটা অচেনা লোকের থেকে। তখন জান্নাত কিছু অনুভব করতে না পারলেও এখন লজ্জায় মরিমরি হচ্ছে। তার রাগ হচ্ছে না, লজ্জা লাগছে উল্টো। কেন? মানুষটা স্বামী বলেই কি? স্বামীর ল্যাপটপ নিয়ে অযথা কিছু সময় বসে থাকে। সে চাইছে মেয়েটার থেকে দূরে থাকতে কিছুটা সময়, অন্তত ঘুমানো অবধি। স্বামীরের গম্ভীর মুখে ঠোঁটে লেপ্টে আছে অস্পষ্ট হাসি। আজ যদি মেয়েটা গাইগুঁই শুরু করে দিত, স্বামীর চৌধুরী হয়তো নিজের মেজাজ ঠিক রাখতে পারত না। কিন্তু মেয়েটা যে প্রথম রাতে স্বামী বলে তাকে দাম দিয়ে চুপ করে থেকেছে, এটা দেখে স্বামীর চৌধুরী যথেষ্ট সন্তুষ্ট। আর স্বামী হিসেবে তার ইচ্ছে করেছে বউকে কিছুটা সময় দিতে। এটা জান্নাতের নয়, তার ইচ্ছেতেই হয়েছে। পুরুষ বুঝবে তার বউয়ের সাথে কি করতে হবে, কোনটা ভালো হবে। যা হলে সব পুরুষের ইচ্ছেতেই হবে। বাসর হলেও পুরুষের ইচ্ছেতে হবে, বাসর বাতিল হলেও পুরুষের ইচ্ছেতেই হবে। সময় গড়ায় স্বামীর উঠে চলে যায় বিছানার কাছে। গিয়ে দেখলো এক পাশে গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে জান্নাত। সেও বেশি রাত জাগলো না, বাতি নিভিয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল। জানালা থেকে আসা চাঁদের রূপালী আলোয় জান্নাতের ফর্সা মুখটা ঝকঝক করছে আধো অন্ধকারে। দীর্ঘক্ষণ স্বামীর তা দেখে ঘুমিয়ে পড়ল। সকালে খুব ভোরে উঠতে হয়েছে জান্নাতকে।
বাইরে দরজায় ধাক্কা দিচ্ছে শান্তা। জান্নাত উঠে দেখলো স্বামী তার খুব কাছেই ঘুমিয়ে আছে, গায়ে গা লেগেছে এমন। এবার আরও বেশি লজ্জা পেল জান্নাত। তো যখন বুঝতে পারলো গোটা রাত এই লোকের সাথে একই বিছানায় ঘুমিয়েছে, যাকে সে দুদিন আগে চিনত না অবধি, তবে এখনও তো চেনে না। কিন্তু জান্নাতের খারাপ লাগছে না কেন, আর কান্না পাচ্ছে না কেন? লোকটা স্বামী বলেই কি? লোকটা ঘুমিয়ে আছে নাক মুখ কুচকে। আচ্ছা, এই লোকটা এমন কেন? একে ঘুমিয়ে ঘুমিয়েও স্বপ্নে সবাইকে ধমকায়। উঠে গিয়ে দরজা খুলল জান্নাত। ঘরের বাইরে শান্তা সুহানা দাঁড়িয়ে জান্নাতকে দেখছে পা মাথা। বেনারসি ঠিকঠাক, শাড়ির পিনগুলো ঠিকঠাক। সুহানা রান্নাতের হাতে এক সেট শাড়ি ব্লাউজ ধরিয়ে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে এসো বাইরে, আমরা খেয়েই বেরোবো। জান্নাত, সামির ভাইয়াকে ওঠাও ঘুম থেকে। আমি উঠাবো? সুহানা হেসে বলে, এখন থেকে তুমিই উঠাবে। বকবে না তো? তুমি বকা দেওয়ার মতো মেয়েই নও জান্নাত। জান্নাত মাথা হেট করে নেয়। সুহানা হেসে বলে, যাও উঠাও। সকাল থেকে 8টার আগে সবকিছু গোছগাছ করা হয়ে গিয়েছে চৌধুরীদের। মেয়ে বিদায়ের আগে আগে আকন্দ বাড়ি থেকে জান্নাতের মামা বাবা এলেন। বিদায় হবে চেয়ারম্যান বাড়ি থেকেই। নতুন বর স্বামীর চৌধুরীর কানে ফোন গুজে অফিসিয়াল কথা বলতে বলতে তৈরি হয় দ্রুত। সাদা শরীরের ওপর ধূসর রঙের ব্লেজার চাপিয়ে সাহেব বাবু হয়ে গেল একেবারে। ফোন রেখে আশেপাশে চোখ বোলালো জান্নাতকে খুঁজতে। জান্নাত কোথাও নেই। বিছানার ওপর জান্নাতের লাগেজ খোলা পড়ে আছে। গম্ভীর কণ্ঠে ডাকলো নীরাকে। নীরা আসতেই বলল, ও কোথায়? বলেছে তো আকন্দ বাড়িতে যাচ্ছে, কি জানি জরুরি কিছু রেখে এসেছে হয়তো। জান্নাত তখনও ছুটছে। চেয়ারম্যান বাড়ির রসুই ঘরের দরজা দিয়ে বেরিয়ে তেঁতুলতলা হয়ে ছুটে আকন্দ বাড়িতে ঢুকল। এটুকু ছুটতেই বুক কাঁপছে তার, চোখে মুখে বিরক্তি ভাব। মামি কি করে জান্নাতের লাগে জান্নাতের একাডেমিক কাগজপত্রগুলো দিল না? ওখানে কলেজে ভর্তি হতে এসব লাগবে তো নাকি? কি করে এত বড় ভুল হলো মামির? ভাগ্যিস জান্নাত চেক করেছিল, নয়তো শহরে চলে গেলে কাকে পাঠাতো এসব নিতে। শাহিনুর নতুন একটা হলুদ জামদানি পরিহিতা জান্নাতকে দেখে মুগ্ধ হয়ে বলল, এটা পরলি তোকে তো রানীর মতো লাগতাছে রে জান্নাত। তাইলি কেন? আমি তো ঘরে তালা লাগিয়ে যাইতাম অক্ষুনি চেয়ারম্যানের বাড়িতে, হাঁস মুরগিরা আদা দিতে আসছিলাম। জান্নাত অভিমানের সুরে বলল, আমি আমার কাগজপত্র নিতে এসেছি মামি, তুমি দাওনি কেন? ওখানে কলেজে ভর্তি হতে লাগবে তো নাকি? শাহিনুরের মুখটা হঠাৎ শুকিয়ে যায়। জান্নাত আলমারি থেকে তার একাডেমিক কাগজপত্রগুলো বের করে নেয় ব্যস্ত ভঙ্গিতে। ও বাড়িতে তার খোঁজ পড়েছে কিনা কে জানে। শাহিনুরের হঠাৎ করে মেয়েটার জন্য একটু খারাপ লাগছে। সরল মেয়েটা জানে না এখনো ওর বর ওকে পড়াবে না আর। শাহিনুর কথাটা লুকিয়ে গিয়েছে জান্নাতের থেকে। একটা অন্যায় করেছে শাহিনুর। কিছুক্ষণ অপরাধীর ন্যায় দাঁড়িয়ে থেকে শাহিনুর গা ছাড়া দেয়। নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, না দিলে না দিক পড়তে, কষ্ট পাইলে পাও। বড় রানীর মতো জোহরাতে সাজাইয়া রাখলে ওই সেমনি নিজের আর পড়তে চাইবো না। এত স্বাচ্ছন্দ্যের জীবন থইয়া কে এত কষ্ট করে পড়াশোনা করতে চায়? বোকাদা নাকি? কোণে বিদায়ের সময় চেয়ারম্যান বাড়ির গেটে জান্নাতে 3 মামির আহাজারি দেখল গ্রামবাসী। জান্নাতুল জানে মামিরা যতটা না কষ্ট পাচ্ছে তার বিদায়ে, তার থেকেও বেশি দেখাতে চাইছে সবাইকে। তবুও জান্নাতের চোখে পানি এলো। মামিদের সাথে গলা মিলিয়ে কাঁদল। জান্নাতের হাতের মুঠিতে করকরে 2000 টাকা। এটা কিছুক্ষণ আগে স্বামীর চৌধুরী দিয়েছে তাকে। ঘরে ডেকে নিয়ে আদেশের সুরে বলেছে, এই টাকাটা তোমার কাছে রাখো, তোমার ভাই বোনদের চকলেট খেতে দিও। জান্নাত অবাক চোখে কিছুক্ষণ দেখেছে টাকাগুলো। সভা থেকে বিদায় নিয়ে জান্নাত নিজের জন্মদাতার সামনে গিয়ে দাঁড়ায়। না রাগ তার কণ্ঠে, না অভিমান। স্বাভাবিক গলায় তার থেকে বিদায় নেয়। ছোট ভাই দুটির জন্য 2000 টাকাও দেয় জান্নাত, যেটা তার স্বামী তাকে দিতে বলেছে। যা হয়েছে সব কিছু ভাগ্যেই ছিল। জান্নাত এই কথাই বিশ্বাসী। জান্নাত কোথাও শুনেছে, তোমার জন্য আল্লাহ যাকে লিখে রেখেছেন সে যদি সুদূর কাজাকিস্তান থাকে তবুও তাকে আসতে হবে, হয় আজ না হলে কাল। জান্নাতের জন্য আল্লাহ যাকে লিখে রেখেছিলেন তাকে হয়তো আল্লাহ অনেকটাই আগে পাঠিয়ে দিয়েছেন, জান্নাতের কলেজে ভর্তি হওয়ার আগেই। সবাই আল্লাহর ইচ্ছে। জান্নাত মেনে নিয়েছে। গাড়ি গ্রামের রাস্তা পেরিয়ে, মফস্বলের ভাঙ্গা রাস্তা পেরিয়ে যত হাইওয়ের দিকে এগোচ্ছিল তত তার বুক ঢিপ ঢিপ বাড়ছিল। সে একা,
তার বিপরীতে এতগুলো অচেনা মানুষ। আচ্ছা, কেমন হবে জান্নাতের শহুরে জীবন? জান্নাতকে রোজ কলেজে যেতে দেবে তো? ফুল, সুরভি ওদের বড়রা তো প্রবাসী, তাই জন্য ফুল, সুরভি বাপের বাড়িতে থাকে আর নিয়মিত কলেজেও যেতে পারে। কিন্তু জান্নাতকে রোজ যেতে দেবে কলেজে? ও বাড়ির মানুষগুলো সায়েন্স নিয়ে পড়তে পারবে জান্নাত, নাকি মানবিক বিভাগে যেতে হবে? শ্বশুর বাড়িতে কাজ থাকবে তো? আর রোজ রাতে পড়তে বসলে ওই লোকটা বই সরিয়ে রেখে বিছানায় টানবে না তো, যেমনটা কাকলির স্বামী করে? এমন অনেক প্রশ্ন এসে ভিড় করে জান্নাতের মনে। অন্য মনস্ক ছিল তাই টের পাচ্ছে না কিছু। ঘোর কাটে হঠাৎ ধাক্কা খেয়ে। ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে আতঙ্কে আঁতকে উঠতে চাইল জান্নাত। পর মুহূর্তে সে টের পেল তাকে ধরে রেখেছে তার ননদ রুহি। গাড়িটা হুট করে ব্রেক কষায় এমন হয়েছে। জান্নাতের গাড়িতে ছিল জান্নাত, স্বামীর, সায়ন, রুহি এবং শামা। রাস্তার মাঝখানে হঠাৎ করে এক পাগল চলে আসায় ব্রেক কষতে হয়েছে স্বামীরের হুট করেই। মেজাজ বিগড়ে গেছে স্বামীরের। ভয়ঙ্কর একটা ধমক দিল পাগলটাকে। ধমকে কেঁপে উঠল জান্নাত। পাগলটা ধমক খেয়ে উল্টো হাসতে থাকে হা হা করে, যা দেখে স্বামীর আরও ক্ষেপে গিয়ে গাড়ি থেকে নামে। আতঙ্কিত জান্নাত খামচে ধরে রুহির হাত। সামান্য পাগলের সাথে কেউ রাগ দেখায় এমন করে? সায়ন অবশ্য অনুরোধ করে বলেছে,